লেখনীতে মেহরিমা আফরিন। 4 নভেম্বরের শেষ সপ্তাহ চলছে। পাহাড়চূড়ায় শৈত্যপ্রবাহ বাড়ছে তিরতির করে। বিকেলের পর আর জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়া যায় না। রাত একটু গভীর হলেই হাড় কাঁপানো শীতে হাত পা সব জমে যায়। রাঙামাটির আর্মি ক্যাম্পেও তখন শিশির এসে জমছিল ঘাসের উপর। সকালে ঘুম থেকে উঠার পরেই শিশিরে ভেজা চকচকে ঘাস দুই চোখে একটা অদ্ভুত আনন্দ দিত। মাঝে মাঝে এহতেশামের কাছে এই দৃশ্য অপার্থিব বলেই মনে হয়। এহতেশামের অধীনস্থ রাইডার টিমের প্রশিক্ষণ তখনও চলমান। দৈনিক সবারের অধিক পুশ আপ, ক্যালিস্থেনিক্স ব্যায়াম, আত্মরক্ষার প্রয়োজনীয় কৌশল রপ্ত করা, অস্ত্রচালনা, স্নাইপার ট্রেনিং সবকিছুই এগুচ্ছিল নিজস্ব গতিতে। 2 দিন পর তাদের প্যারাট্রুপার ট্রেনিং শুরু হবে। তারপর সার্ভাইভাল ট্রেনিং আর সবশেষে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ। এহতেশাম তার 7 জন ফৌজিকে নিয়ে ভীষণ ব্যস্ততায় দিন অতিবাহিত করছিল। ভালো ব্যাপার হলো ইদানিং ছেলেগুলোকে তার মন্দ লাগে না। তারা পারছে না এই কথা সত্যি, কিন্তু তারা চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। এই বারবার চেষ্টা করার ব্যাপারটা ভালো। এহতেশাম তাদের মাঝে একটা ভয়ঙ্কর তেষ্টা খুঁজে পায়। শেখার তেষ্টা, জানার তেষ্টা, কিছু একটা করে দেখানোর তেষ্টা। মেজর মুস্তাফা সেই চোখের ভাষা বুঝে, সেই উদ্যম একসময় তার ভেতরও ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সে এইটুকু এসে পৌঁছল। আসার পথে সে অনেক কিছু হারিয়েছে। সময় হারিয়েছে, সঙ্গ হারিয়েছে, সঙ্গীও হারিয়েছে। সেইবার একটা অপারেশনে গিয়ে সে কর্নেল সাবিতকে হারালো। তখন সে সবে ক্যাপ্টেন হয়েছে। বান্দরবানে গেল এক অপারেশনের উদ্দেশ্যে। তার দলনেতা ছিলেন কর্নেল সাবিত। তরতাজা সুঠাম দেহের লোকটা হঠাৎ গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এহতেশাম শুধু বরফের মতো জমে গিয়ে তার মৃত্যুর দৃশ্য দেখেছিল। সাবিতের আর বাড়ি ফেরা হল না। মৃত্যুকালে তার একটা মেয়ে ছিল, 6 বছর বয়স। অথচ সাবিত আর পায়ে হেঁটে মেয়ের কাছে ফিরতে পারলেন না। রক্ত মাংসের মানুষটা চোখের পলকে লাশ হয়ে গেল। এহতেশাম তো তার সবটাই দেখল। সেই যে বিয়ে নিয়ে তার ভেতর আতঙ্ক এসে ভর করল, সে আর দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেনি। এই জীবন হলো জুয়ারির জীবন। এখানে অবশ্য টাকা পয়সার বাজি লাগা হয় না, বাজি লাগা হয় জীবনের। বাঁচলে ভালো, তবে শেষ গন্তব্য তো মৃত্যুই। এই এতগুলো বছরে কত মৃত্যু দেখেছে এহতেশাম। লাশ দাফনের সময় কত আহাজারি তার কানে এসেছে। তারপর কঠিন চিত্তের পুরুষ মানুষটি সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে না। কিছুতেই বিয়ে করে গুটিকয়েক জীবন ধ্বংস করে দিবে না। এই মিলিটারি জীবন হলো মরীচিকার মতো। তারা সবাই ছুটছে তো ছুটছে, অথচ কিসের পেছনে এই নিরন্তর ছুটে চলা তারা জানে না। দেশ একটা টকটকে লাল ফুল, একে রক্ষা করতে এত মরিয়া তারা। অথচ আনগ্রেটফুল সিটিজেন মনে করে এই পেশায় থাকা মানুষরা রাজার হালে জীবন যাপন করে। ভাবতেই এহতেশামের তাচ্ছিল্য করে হাসতে মন চায়। কোনোদিন সুযোগ পেলে এদের নিয়ে সে তার তাঁবুতে আসবে। বেহাল দশায় জীর্ণ হয়ে থাকা তাঁবুটা দেখিয়ে বলবে, নাও 10 দিন এই তাঁবুতে থাকো। খাবারের মেনুতে পাবে শক্ত 2টা রুটি আর সামান্য ডাল। তারপর জানতে চাইবে কোন রাজা এমন করে বেঁচে থাকে। সূর্য অস্ত গেল আরও কিছুক্ষণ আগে। এখন জোনাক পোকার ডাক কানে আসছে। সবুজ ঘাসের উপর আবারও নিয়ম করে শিশির পড়া শুরু হয়েছে। চারদিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস ছুটে এসে পাহাড়চূড়ায় ভিড় জমিয়েছে। অফিসার ক্যাডেটরা ক্লান্ত পায়ে হেঁটে যার যার তাঁবুতে ফিরে গেছে। 2-1 জন অবশ্য চা বানাচ্ছিল কাঠের ভেতর আগুন জ্বালিয়ে। এহতেশাম পকেটে একটা হাত গুজে পাহাড়ের এদিক সেদিকে পায়চারি করছিল। হাঁটতে হাঁটতে একসময় ছাই রঙের তাঁবুগুলোর সামনে এসে থামল। এদিকে একটু পর পর দূরত্বে কয়েকটা তাঁবু বসানো। সে আনমনে এর মাঝ দিয়ে হেঁটে যায়। আচমকাই কোনো শব্দ কানে যেতে তার পা জোড়া সতর্কভঙ্গিতে থেমে গেল। মনে হলো কোনো তাঁবুর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে। কান্না গিলে নিলে কিংবা জোর করে থামিয়ে নিলে যেমন একটা গোঙানির শব্দ হয়, অনেকটা এমন। এহতেশাম নিঃশব্দে এগিয়ে যায়। তার বুটের শব্দে তাঁবুর ভেতরের মানুষটা ততক্ষণে সচেতন হয়ে গেছে বোধহয়। কাছে যেতেই আর কোনো শব্দ পেল না। ভেতরটা নীরব নিস্তব্ধ। একটু আগে যে সেখান থেকে চাপা কান্নার শব্দ এসেছে সেটা মনেই হলো না। এহতেশাম গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে কোনো আলো নেই, সবটাই আবছা। কেমন ঘুটঘুটে অন্ধকারে এহতেশামের মুখটা আরও গম্ভীর হয়ে গেল।
তাঁবুর মাথায় একটা নড়বড়ে বাল্ব ঝুলছিল। এহতেশাম অনুমানে হাতড়ে তাঁবুর একপাশে কোনোরকমে পড়ে থাকা সুইচ চেপে বাল্ব জ্বালায়। মুহূর্তেই ছোট্ট তাঁবুটা নিয়ন বাতির হলদে আলোয় সামান্য উজ্জ্বল হয়ে উঠল। এহতেশাম দেখল তার সামনে থাকা চৌকিতে কেউ একজন শুয়ে আছে। পা থেকে মাথা অবধি কম্বল টানা, মুখ দেখা যাচ্ছে না। এহতেশাম নিঃশব্দে এগিয়ে গেল। ছেলেটা টান টান হয়ে শুয়ে আছে। এহতেশামের উপস্থিতি টের পেয়ে বোধহয় নিঃশ্বাসও বন্ধ করে নিয়েছে। এহতেশাম কম্বল টেনে তাকে জাগাল না, কেবল বগলদাবা করে শটান দাঁড়িয়ে চোখ দুটো চৌকি পর্যন্ত নামিয়ে আনল। এটা তন্ময়ের তাঁবু। ভেতরে পা রেখেই সে তাঁবুর মালিককে চিনে নিয়েছে। এহতেশাম গম্ভীর হয়ে ডাক দেয়, তন্ময়, তন্ময়, তুমি কি শুনতে পাচ্ছ? তন্ময়ের দিক থেকে উত্তর এলো না। এহতেশাম দুই চোখে সামান্য কঠোরতা এনে পুনরায় ডাকে, তন্ময়, এটা ঘুমানোর সময়? সব সময় তুমি রুলস ব্রেক করছো একটার পর একটা। বলতে বলতে তার কণ্ঠ কাটকাট হয়ে আসে। চোয়ালটাও নিজের মতো করেই শক্ত হয়। থমথমে মুখে সে চেয়ে রয় চৌকির দিকে। তন্ময় আস্তে করে মুখের সামনে থেকে কম্বল সরাল। এহতেশাম দেখল তার চোখ দুটো টকটকে লাল। দীর্ঘ সময় যাবৎ কান্নার দরুন চোখ মুখের এই অবস্থা হয়। সে তোড়াক করে উঠে বসল। ব্যতিব্যস্ত হয়ে এদিক সেদিকে তাকাচ্ছিল। তার অপ্রকৃতিস্থ আচরণ দেখেই এহতেশাম ছোট করে শ্বাস ছাড়ল। তারপর চেয়ার টেনে তন্ময়ের মুখোমুখি বসল। কি হয়েছে তন্ময়? কান্না করেছ কেন? তন্ময় একটু বিচলিত বোধ করল। একবার অবশ্য অস্থির হয়ে একটা ঢোক গিলল। সে ভেবেছিল তার টিমের অন্য কেউ এসেছে। স্যার যে ঘরে আসবে সে বুঝতে পারেনি। এখন তার কেমন ভয় ভয় হচ্ছে। স্যার যদি পানিশমেন্ট দেয়? এহতেশাম ডান দিকে ভ্রুটা উঁচিয়ে ধরে শুধালো, স্পিক আপ তন্ময়। এই সময়ে শুয়ে শুয়ে কি করছো? এটা নিশ্চয়ই ঘুমানোর সময় না। জি স্যার। সরি স্যার। নিভে আসা ভীতু কণ্ঠ। ঘাবড়ে গিয়ে মুখটাও এইটুকু হয়ে গেছে। ডিফেন্সে আলাদা করে মায়া বলতে কিছু নেই, তবে এহতেশামের ভেতরটা একটু নরম হলো তার প্রতি। একটা সূক্ষ্ম অনুভূতি তাকে পুরোপুরি কঠোর হতে দিল না। এহতেশাম বলল, কি হয়েছে তন্ময়? কাঁদছিলে কেন? তন্ময় চোখ তুলল সহসা। চমকানো দৃষ্টি অবাক হয়েছে ভীষণ। এহতেশাম স্যার এত নমনীয় স্বরে কথা বলছেন? বিশ্বাস হল না পুরোপুরি। একজন কঠোর চিত্তের নীতিবান দায়িত্বশীল সেনা সদস্যের কণ্ঠে এই কোমলতা সচরাচর দেখা যায় না। তন্ময় কেমন যেন ভরসা পেল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠা মুসাফির বিশালাকা বটবৃক্ষের ছায়াতলে যেমন শান্তি অনুভূত করে, অনেকটা এমন। মনের ভিতর অনেকগুলো বাক্য জমতে জমতে পৃষ্ঠা বাড়ছিল, অথচ বলার মানুষ ছিল না। শরীর পোড়ানো দীর্ঘশ্বাস গোনার মতো মানুষের অভাবে তন্ময়কে কাঁদতে হয়েছিল খড়খড়ে কম্বলের নিচে মুখ চেপে। সে একটু নড়েচড়ে উঠল। গলাটা বসে গিয়েছিল। দুইবার কাশতেই আগের অবস্থায় ফিরে এলো। তন্ময় সোজা হয়ে বলল, স্যার, আমার আব্বু কাল রাতে স্ট্রোক করেছে, এখন আইসিইউতে। শেষ বাক্যে এসেই তার কণ্ঠ ভেঙে এলো। কি অদ্ভুত যন্ত্রণা, কি ভীষণ হাহাকার! এহতেশাম দেখল ছেলেটার দুই চোখ চেপে নোনা জল চিকচিক করছে। তার কণ্ঠ কাঁপছিল, অথচ এহতেশাম ছিল নির্বিকার। এমন কত ঘটনার সাক্ষী সে হয়েছে তার ইয়াত্তা নেই। সে পুরুস্বরে বলল, এখন কি অবস্থা? কোনো উন্নতি নেই স্যার। এহতেশাম নীরব থাকে, কেবল বার কয়েক ছেলেটার চোখ মুখ দেখে। কি নিষ্পাপ একটা মুখ! বয়স কত হবে? 20-এর বেশি তো কোনোভাবেই হবে না। বাচ্চা একটা ছেলে, নিশ্চয়ই বাড়িতে কথা বলার জন্য ভেতরটা ছটফট করছে। অথচ রেস্ট্রিকশনে ভরপুর মিলিটারি জীবনের জঞ্জাল ছিঁড়ে বাড়িতে ফোন দেওয়া সম্ভব না। সে হাত বাড়িয়ে তন্ময়ের কাঁধ ছোঁয়ে। সান্ত্বনা দেওয়া তার পেশাদারিত্বের ভেতর পড়ে না। অথচ তন্ময়ের বিষণ্ণ মুখটা দেখে আপনা আপনি তার ভেতর সহানুভূতির সঞ্চার হয়। এহতেশাম নিরেট স্বরে বলল, আল্লাহর উপর ভরসা রাখো তন্ময়, যা হবে ভালোই হবে। তন্ময় আচমকাই আগ বাড়িয়ে একটা কাজ করল। অনধিকার চর্চার মতোই বাজে একটা কাজ। সে দুই হাতে শক্ত করে এহতেশামকে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো কেঁদে উঠে বলল, আসার আগে বাবার সাথে কথা হয়নি? বাবার সাথে কি আরেকবার দেখা হবে না স্যার?
আমি কি আর কখনো আমার আব্বার মুখ দেখতে পারবো না? একেবারে জোরালো আলিঙ্গন। এহতেশাম শুরুতে কিছুটা অপ্রস্তুত ছিল, তারপর সময় গড়াতেই স্বাভাবিক হল। তবে আগ বাড়িয়ে নিজ থেকে তন্ময়ের পিঠে হাত রাখল না। এদিকে মায়াদয়ার পাল্লা বেশি ভারী করতে নেই। এহতেশাম ইতোমধ্যেই পাল্লায় ওজনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আর না, তন্ময়ের হুঁশ ফিরল আরও পরে। যখন সে অনুধাবন করল তার সামনে থাকা মানুষটি একজন মেজর আর সম্পর্কে তার শিক্ষক, তখনই সে ছিটকে দূরে সরে এলো। দুই চোখ মুছে মুখটা শক্ত করে বলল, সরি স্যার, সরি। এহতেশাম গাঢ় দৃষ্টিতে তার দিকে তাকায়। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে চাপা স্বরে উত্তর দেয়, ইটস ওকে। উঠে বসো। এখনো ঘুমের সময় হয়নি? জি স্যার। তন্ময় চোখ মুছে আরও একবার। এহতেশাম বুট জুতার ঠক ঠক শব্দ ফেলে তাঁবু থেকে বেরিয়ে এলো। আজ একবার মাকে ফোন দিতে হবে। সপ্তাহে একদিনই সে বাড়িতে ফোন দেয়। চাইলে রোজই দিতে পারে, কিন্তু একবার দিতেই তার বেশি ভালো লাগে। অনেক কথা জমিয়ে অনেকটা সময় পর ফোন দিলে কথা বলে শান্তি পাওয়া যায়। আজ আরও একটা কাজ করতে হবে। ডাক থেকে 2 দিন আগে চিঠি এসেছিল, সেটা এখনো খুলে দেখা হয়নি। আজ হাতে সময় আছে, সবাই ঘুমানোর পর সেটা খুলে দেখা যাবে। ফিরতি চিঠিও লিখা যাবে। এহতেশাম মুচকি হাসল। চিঠির ব্যাপারটা মাথায় আসলেই সে কেমন যেন অদ্ভুত আচরণ করে। বয়সটা হুট করেই 20-এর কোটায় নেমে আসে। তখন আর তার নিজেকে ভাব গাম্ভীর্যপূর্ণ সেনা অফিসার বলে মনে হয় না। মনে হয় সেও রক্ত মাংসে গড়া একজন সাধারণ সিভিলিয়ান, যার ভেতর অনুভূতি আছে, 2-4টে জমানো কথা আছে, বড় বড় কয়েকটা দীর্ঘশ্বাস আছে। সেই রাতে আনুমানিক 1:30টার দিকে খবর এলো তন্ময়ের বাবা আর বেঁচে নেই। ক্যাপ্টেন আশিক খবরটা এহতেশামের কাছে পৌঁছানো মাত্র এহতেশামের বুক ভারী হয়ে এলো। আনমনে বুক চিরে একটা দীর্ঘশ্বাসও বেরিয়ে এলো বোধহয়। সে কেবল ক্ষীণ কণ্ঠে বলল, আপাতত তন্ময়কে কিছু বলার দরকার নেই আশিক। কাল পরশু আমি নিজেই তাকে জানাব। ক্যাপ্টেন আশিক সামনের দিকে এগিয়ে গেল। এহতেশাম গিয়ে দাঁড়ালো পাহাড়ের একেবারে শেষ মাথায়। পরনে তার আর্মি গ্রিন জ্যাকেট। তবুও সেই আস্তরণ ভেদ করে গা হিম করা প্রবাহ ভেতরে প্রবেশ করছে। এই ক্যাম্পের মানুষ, এই মানুষদের শত শত গল্প কেমন যেন ক্ষণস্থায়ী মেঘের মতো ভাষা ভাষা হয়ে উড়ে যাচ্ছে। সিভিলিয়ানরা জানছে না, টের পাচ্ছে না। পাহাড়ের গায়ে গভীরভাবে হাহাকার আর দীর্ঘশ্বাসগুলো লেপ্টে ছিল। এই শিশির জমা ঘাসগুলো ছুঁয়ে দিলেই কি সেই দীর্ঘশ্বাস টের পাওয়া যায় না? কঠোর অনুশীলন আর যাযাবর জীবনযাপন করতে করতে অনুভূতিদের বিসর্জন দেওয়ার এই অগণিত গল্প সবুজে ঢাকা অচলের পড়তে পড়তে লিখে রাখা আছে। কেউ না জানুক এই পাহাড় আর আকাশ জানুক একটি ফুলকে বাঁচাতে গিয়ে কতগুলো ফুল কাটা রূপে পরিবর্তিত হয়েছে। হামাদ হামাদ। রিনরিনে মেয়েলি স্বরটা সদ্য কেনা টেপরেকর্ডারের মতো একাধারে বাজতেই থাকে। সে কাউকে একবার ডেকেই ক্ষান্ত হয় না। কয়েক দফা একই নাম উচ্চারণ না করলে তার একদমই শান্তি লাগে না। অরুণিমা আরও একবার ডাকে, হামাদ ও হামাদ। অভি তখন ঘরে আধশোয়া হয়ে চোখ বুজেছিল। বারবার অরুর ডাক শুনে তার মেজাজ খারাপ হচ্ছিল। এই মেয়ের কিছু বৈশিষ্ট্য অভির প্রচণ্ড বিরক্তির কারণ। তার মধ্যে একটা হলো সারাদিন তাকে নাম ধরে ডাকা। সে বাড়িতে পা রাখা মাত্র সে হামাদ হামাদ করতেই থাকে। কি বিরক্তিকর বিষয়। অরু চঞ্চল পায়ে ঘরে এলো, বলল, হামাদ ও হামাদ। হামাদ মরে গেছে। এবার একটু চুপ থাকো। অরু থতমত খায়। 2 চোখ সরু করে বলল, তুমি শুধু শুধু ঘুমের ভান ধরলে কেন? তুমি তো ঘুমাওনি। অভি মুখের সামনে থেকে হাত সরালো না। 2 চোখ বুজেই গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, যেন তুমি বেহুদা বকবক না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারছো না যে আমার বেশি কথা পছন্দ না? অরু ঠোঁট বাঁকা করে হাসল। এগিয়ে এসে বলল, বেশি কথা বলিনি তো। তুমি একবার চোখ খোলো, এদিকে তাকাও। অভি চোখ খোলে, পূর্ণ দৃষ্টিতে সামনে তাকায়। অরু তার হাত দুটো অভির সামনে প্রসারিত করে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। অভি দেখল তার হাতে আজ সে মেহেদি দিয়েছে। এখনো তোলা হয়নি, তবে কিছুক্ষণেই শুকিয়ে যাবে বলে মনে হচ্ছে। অভি নাক কুঁচকে বলল, মেহেদি দিয়েছ? উহু। হৃদি দিয়ে দিল।
তো আমাকে দেখাচ্ছ কেন? আমি দেখে কি করব? অভি মুখটা বিকৃত করে সামনে তাকায়। অরুণিমা দেখল তার মুখের পড়তে পড়তে শুধু বিরক্তি আর বিরক্তি। সে মন খারাপ করে বলল, তোমাকে দেখাবো না? মেহেদি দিয়ে যদি অন্যজনকে নাই দেখাই তবে মেহেদি পরে লাভটা কি? অভি গমগমে স্বরে বলল, বাড়িতে কি দেখানোর মানুষের অভাব আছে? যত সব আলতু ফালতু কাজ। অরুর মন খারাপ হলো। যেমন তেমন মন খারাপ না, ভীষণ ভীষণ মন খারাপ। অভি সবসময় তার সাথে এভাবে কথা বলে। সে মাথা নিচু করে মিনমিন করে বলল, ঠিক আছে, আর আসব না তোমার কাছে। অভি স্থির চোখে তার দিকে তাকাল। দেখল মেয়েটা মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। অজ্ঞাত কারণে অভির এই ব্যাপারটা ভালো লাগল না। কেন যেন তার নিজেরও মন খারাপ হলো কিছুটা। সে খাট থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। অরু তাকে দেখতেই সামান্য সরে এলো। অভি গলা ঝেড়ে বলল, দেখি তো, হৃদি তোমায় কেমন মেহেদি দিয়েছে দেখি। মুহূর্তেই চওড়া হাসিতে অরুর মুখ ভরে এলো। সে সাথে সাথে দুই হাত মেলে দিয়ে বলল, দেখো দেখো, কেমন হয়েছে বলো। অভি তাকাল। দেখল অরুণিমার দুই হাতের পাতায় বেশ সুন্দর করে মেহেদি দেওয়া। মেহেদি শুকিয়ে এই মুহূর্তে কেমন কালচে দেখাচ্ছে। মেহেদির মাঝখানে গোটা গোটা অক্ষরে লিখা। অভি সামনে দেখে বলল, হাতের মধ্যে বরের নাম লিখা খুবই উদ্ভট একটা ব্যাপার। আমার এটা বিরক্ত লাগে। বরের নাম কে লিখল? এই যে তুমি। অভি নামেরে লিখেছ। কি বিরক্তিকর ব্যাপার। অরু খিলখিলিয়ে কতক্ষণ হাসল। হাসতে হাসতেই অভির দিকে ফিরে বলল, বোকা, এটা অরুণিমার প্রথম অক্ষর, তোমার নামের প্রথম অক্ষর না। হি হি হি, তুমি কি ভেবেছ আমি তোমার নাম হাতে লিখে ঘুরছি? অভি থতমত খেয়ে অন্যদিকে ফিরে গেল। মন চাইছে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার? এখন হলো তো অপমান। অরু হাসি থামিয়ে বলল, সমস্যা নাই, ঈদে মেহেদি দিলে তোমার নাম লিখেই দিব। তার কোনো প্রয়োজন নেই। কেন? তুমি চাও না আমি হাতে তোমার নাম লিখি? না। কেন? ধ্যাত বেশি কথা বলো তুমি। অরু ব্যাকুল সুরে ডাকে, হামাদ, শুনো না। কি? তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? না। কেন? অভি মাথা নামিয়ে বলল, এসব পছন্দ টছন্দের বিষয় আমার মধ্যে নাই। জগলুকে তো তুমি পছন্দ করো। অভি কিঞ্চিত হাসল। বলল, তা করি। তুমি এত বছর সাথে থাকলে তোমাকেও করব। অরুণিমা হাসি মুখে বলল, আমি থাকব তো। এই তোমার গা ছুঁয়ে বললাম আমি থাকব। খুবই সাধারণ একটা কথা। বিস্মিত হওয়া কিংবা অভিভূত হওয়ার মতো কিছুই এর মাঝে ছিল না। অথচ অভি সত্যি সত্যি বিস্মিত হল। একটা মেয়ে তার শরীর ছুঁয়ে বলছে সে তার সাথে থাকবে। এটা কি অবাক হওয়ার মতো বিষয় না? যেই মেয়েটা বিয়ের পর অভিকে ছুরি দিয়ে প্রহার করতে চেয়েছিল সেই মেয়েটা যখন এই কথা বলে তখন অভির মনে হয় এতে অবাক হওয়ার মতো অনেক কিছুই আছে। সে পাশ ফিরে ভালো করে চেয়ে দেখে অরুণিমার মুখে স্নিগ্ধ হাসি খেলা করছে। অভি একটু হাসল। বিদ্রূপের সুরে বলল, তুমি কিন্তু ভুলে গেলে অরুণিমা, আমার কিন্তু এতটা অতীত আছে। খুবই বাজে অতীত। হোক। জগলু বলেছে অতীত ভুলে শুধু চোখের সামনে যা দেখছি সেটাই বিশ্বাস করতে। বাহ, তো চোখের সামনে কি দেখলে? অরু একগাল হাসল। অভির মনে হলো এত নিষ্পাপ হাসি সে এর আগে দেখেনি। কি অদ্ভুত, এই মেয়েটা এত বাচ্চা বাচ্চা কেন? বয়স তো কম হয়নি। অথচ তার আচরণ, তার হাসি, তার কণ্ঠ সবকিছুতেই একটা কিশোরী ভাবের প্রতিফলন পরিলক্ষিত হয়। আমার তো তোমায় ভালোই লাগে। তুমি আমায় বকুনি দাও কিন্তু মায়ের মতো ঠাস ঠাস মারো না। তুমি আমায় কত সুন্দর নূপুর কিনে দিয়েছ, তুমি আমায় জগলুদের বাড়ি নিয়ে গেছ, তোমার সাথে ঘুমুতে দিয়েছ। অভি বিষম খেল। অরু খানিকটা অবাক হয়ে বলল, সে কি কাশছ কেন? অভি কাশি থামায়। তারপর দ্রুত মাথা নামিয়ে অল্প হাসে। অরুণিমা অবশ্য সেই সূক্ষ্ম হাসি দেখতে পেল না। পরক্ষণেই বেশ গম্ভীর হয়ে অভি বলল, দয়া করে শেষ কারণটা আর কারো সামনে বলবে না। বললে আর ঘুমুতে দিব না আমার সাথে। বলা শেষ করেই সে তাড়াহুড়ো করে ঘরে চলে এলো। কি অদ্ভুত, তার আজ এমন হাসি পাচ্ছে কেন? রিজওয়ানা রাতের জন্য হরিণের মাংস রান্না করেছিলেন।
অরু সন্ধ্যার পর থেকে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছিল আর টেনে টেনে ঘ্রাণ নিচ্ছিল। তাদের বাড়িতে একবারই হরিণের মাংস রান্না হয়েছিল, তুতুনের দ্বিতীয় জন্মদিনে। এরপর আর রান্না হয়নি। অথচ শিকদার বাড়িতে 2-1 দিন পর পর এই খাবার রান্না করা হয়। অরুর যে কি আফসোস হয়, মন চায় একটুখানি খাবার বাসার জন্য নিয়ে যেতে। রাত 9টার দিকে টেবিলে খাবার পরিবেশন করা হলো। অরুর তখন 2 হাতে মেহেদি। হাতের এক পাশ শুকিয়ে যাওয়ার পর সে অন্য পাশেও মেহেদি দিয়েছে। হৃদি বলল, ভাবি তুমি এখন খাবে কেমন করে? অরু বলল, সমস্যা নেই হৃদি, তোমাদের শেষ হোক, আমি আরেকটু পরে বসব। অভি ডান দিকের চেয়ারটা টেনে টেবিলে বসল। আজ আর তার বাইরে যেতে ইচ্ছে হয়নি। কোনো কারণে মাথাটা ভীষণ ধরে আছে, ঝিম ঝিম করছে বোধ হয়। সে চাপা স্বরে বলল, এখন খাবে না তো কখন খাবে? তুলে ফেলো মেহেদি। না না, এখন তুললে রং হবে না। অভি চোখ বাঁকা করে একবার তার দিকে তাকালো। অরু একটা শুকনো ঢোক গিলে বলল, রাগ হও কেন? কতদিন পর মেহেদি দিয়েছি, নিজের বিয়েতেও তো মেহেদি দেইনি। কেন দাওনি? আমি মানা করেছিলাম? ভয় দেইনি, ভেবেছি তুমি বিয়ের রাতেই মেরে কুচি কুচি করে দিবে আমায়। হৃদিতা ফিক করে হেসে দিল। সাথে সাথেই আবার মুখে ওড়না চেপে খেতে বসল। জাহানারা নিচে এলেন একটু পরে। হুসেইন সাহেব তাকে ধরে ধরে নিচে নামিয়েছেন। সবাই যার যার চেয়ারে বসতেই অভি গলা খাকারি দিল। অরুণিমার দিকে চোখ না তুলেই বলল, এদিকে বসো অরুণিমা, আমি খাইয়ে দিচ্ছি। জাহানারা চমকের পিলে দুজনের দিকে তাকান। রিজওয়ানা নিজেও খানিকটা আশ্চর্য হলেন। অভি একটা মেয়েকে এই কথা বলছে, বউ হোক আর যাই হোক, এমন অভিভাবকসুলভ আচরণ অভির সাথে যায় নাকি? অরুণিমা হাসি হাসি মুখ করে অভির বা পাশের চেয়ারে গিয়ে বসল। অভি আর কারো দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করল না। সে নিজের খাবার শেষ করে অরুণিমার প্লেটে ভাত নিল। খাওয়াতে গিয়েই তার চোখে পড়ল কয়েকটা চুল অরুর মুখের উপর এসে পড়েছে। সে খুব স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। কণ্ঠে কিছুটা বিরক্তি ঢেলে বলল, চুল বাঁধবে সুন্দর করে, কেমন পাগল পাগল লাগে দেখতে। বলা শেষেই সে একটা লোকমা তুলে অরুর মুখের সামনে ধরল। অরু খেতে খেতে তৃপ্তির সুরে বলল, মাংসটা খুব ভালো হয়েছে চাচিজান, আপনার হাতে জাদু আছে সত্যি। অভি ঈষৎ ধমকে উঠে বলল, চুপ করে খাও না, খেতে খেতে এত বকবক করো কেন? জাহানারা ভীষণ তৃপ্তি নিয়ে দুজনকে দেখলেন। হৃদিতা তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভাইজান কেমন একটু পাল্টে যাচ্ছে, তাই না দিদান? জাহানারা হাসলেন। হৃদির মতোই চাপা স্বরে বললেন, আমার দাদুভাই খারাপ ছিল কবে? সে তো চিরকালই এমন গম্ভীর গোয়ার, কিন্তু যাকে মন থেকে মেনে নেয় তার জন্য খুব বেশি যত্নবান। নিরুপমা মাথা নামিয়ে তার কোলের উপর রাখা হাত দুটো দেখছিল। তার ওজন কি আরও কিছুটা কমেছে? হাত দুটো কেমন যে জীর্ণ দেখাচ্ছে আগের তুলনায়। দুটো দীর্ঘশ্বাস ছেড়ে সে আস্তে করে মাথা তুলল। ঘরের দেয়াল জুড়ে থাকা তৈলচিত্রগুলো বরাবরই তার কাছে বেশ আকর্ষণীয় লাগে। নিরুপমা মনে করে একবার দেয়ালে ঝুলানো বর্ষপঞ্জির দিকে মন দেয়। শেষবার যখন এসেছিল তখন সেটা 1 বছর পিছিয়ে ছিল। আশ্চর্য, এখনও সেটা 2001-এর অক্টোবরে আটকে আছে। অথচ কিছুদিন বাদেই 2002 শেষ হবে। নিরুপমার আবারও ইচ্ছে এলো উঠে গিয়ে ক্যালেন্ডারটা দেয়াল থেকে খুলে আনতে। কিন্তু অনধিকার চর্চায় তার বরাবরই অনীহা। সে চোখ নামায় পুনরায়। শুভ্র সুন্দর হাতের দিকে দৃষ্টি নত করে রাখাই তার নিকট শ্রেয় মনে হচ্ছে। এই মুহূর্তে সে বসে আছে অরুর প্রকাণ্ড শ্বশুর বাড়ির বিশালাকা হল ঘরে। অভি তখন বাড়ি ছিল না। অরু আর সে নাকি কোথায় গিয়েছে। শোনামাত্র নীরুর ভেতরটা অদ্ভুত আনন্দে নেচে উঠল। বিয়ের দিন মেয়েটা কেমন করে কাঁদছিল। নিরুপমা তো ভেবেছিল সে এই সংসার কিছুতেই করতে পারবে না, অথচ সে সংসার করছে, দিব্যি সংসার করছে। নীরু প্রার্থনা করে এটা যেন প্রকৃত অর্থেই সংসারের মতো সংসার হয়। বিয়ের পর হয়তো জীবনটা খুব বেশি সুন্দর হয়, নয়তো হয় খুব বেশি বর্বর। নীরুর হয়েছিল খুব বেশি বর্বর। কিন্তু আল্লাহ নিশ্চয়ই অরুর কপালে এমন কিছু রাখবে না। অরুর একটা মিষ্টি সংসার হবে। হামাদ সাহেবের গাম্ভীর্য আর অরুণিমার হাসির ঝংকারে সেই সংসার পরিপূর্ণ হয়ে উঠবে।
নিরুপমা চোখ ভরে সেই দৃশ্য দেখবে। সে সংসার দেখেনি। বিয়ের পর দুটো ভিন্ন সত্তা মিলেমিশে একাকার হলে তাদের কেমন দেখায় নীরু জানে না। প্রিয়তম বলতে কি বোঝায় সেটাও তার জানা নেই। অরুকে দেখে সে আস্তে আস্তে জানবে, বুঝবে। অরুর একটা স্বপ্নের মতো সংসার হবে, আর নিরুপমা ফ্যালফ্যাল করে আর্দ্র চোখে সেই সংসার দেখবে। অরুকে সুখী হিসেবে দেখা নীরুর এক জনমের স্বাদ। অরুণিমা আর অভির বাড়ি ফিরতে আরও 1 ঘন্টা দেরি হল। বাড়িতে নিরুপমা আসার খবরটা কানে যাওয়া মাত্র অরুণিমার চোখ মুখ খুশিতে জল জল করে উঠল। নীরু আপা এসেছে, কি মজা কি মজা! সেই উচ্ছ্বসিত মুখে ছুটে যায় বসার ঘরের দিকে। অভি তার আনন্দ উপচে পড়া মুখটা দেখে, তারপর দেখে তার চঞ্চল পদচারণা। চোখে পড়তেই কিছুটা বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, এভাবে ছুটছ কেন? পড়ে যাবে তো। অরু পড়ল ঠিকই। একটু সামনে যেতেই কাঠের আসবাবে হোঁচট খেয়ে হুড়মুড় করে মেঝেতে গিয়ে পড়ল। অভি চোখ মুখ শক্ত করে তার কর্মকাণ্ড দেখে, তারপর হনহনিয়ে নিজের ঘরের দিকে পা চালায়। অরু অবশ্য ব্যথা নিয়ে মাথা ঘামাল না। এক লাফে উঠে দাঁড়িয়ে সে আগের মতো ছুট দেয় হলো ঘরের দিকে। আজ তার বিশাল আনন্দের দিন। আজ বাড়িতে তার আপা এসেছে। নীরু আপা, আমার আপা। মেয়েটির কণ্ঠস্বর থেমে থেমে আসছিল। অনেকক্ষণ যাবৎ দৌড়াতে দৌড়াতে শ্বাস উঠে গেছে। গলায় স্বরে কেমন উৎকণ্ঠার ভাব। নীরু চকিতে মাথা তুলে অবাক হয়ে দেখে অরুণিমা বাচ্চাদের মতো ছুটে ছুটে তার কাছে আসছে। নীরুর হঠাৎই মনে হলো তার সামনে থাকা মেয়েটা কোনো বিবাহিত রমণী না, বরং তার ছোট্ট বোন অরুণিমা, যে সমতট লেনের আঁকাবাঁকা গলিতে বিকেলের খেলা শেষ করে এক দৌড়ে নিরুপমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ত। অরু তাকে জড়িয়ে ধরে শক্ত করে, ওই অবিকল ছোটবেলার মতো। তারপরই বাচ্চাদের মতো গদ গদ হয়ে বলল, আপা গো, তুমি এসেছ। তোমার কথা কত মনে পড়ে আমার জানো। নীরু তার মাথায় হাত বুলায়। কিছুক্ষণ চুপ থেকে তারপর গাঢ় স্বরে বলে, জানি তো সোনা। সেজন্যই তো তোকে আর হামাদ সাহেবকে নিয়ে যেতে এসেছি। অরুণিমা মাথা তুলল প্রায় সঙ্গে সঙ্গে। চোখ জুড়ে বিস্ময়, আবার কিছুটা চাপা আনন্দের আভাস। অবিশ্বাস্য সুরে শুধায়, সত্যি আপা? তুমি আমাদের নিয়ে যাবে তো? বিয়ের পর তো একবারও সেখানে যাসনি। আমরা বুঝি জামাই আদর করব না? হু। অরু তাড়াহুড়ো করে উপর নিচ মাথা নাড়ল। তাই তো, হামাদের তো এখনো জামাই আদর হয়নি। নিরুপমা চোখ পাকিয়ে বলল, কিরে, বরকে নাম ধরে ডাকিস নাকি? হ্যাঁ। বাবা, তোর রাগী বর কিছু বলে না? উহু। অরু নিজ থেকেই আগ বাড়িয়ে বলল, জানো আপা, আমরা মাত্র জগলুদের বাড়ি থেকে এলাম। জগলুটা কে? চিনবে না তুমি? হামাদের বন্ধু। আমারও বন্ধু। তাদের বাড়িতে টিভি আছে, আমি সেখানে সিনেমা দেখি। কি অদ্ভুত, তোদের বাড়িতেই তো এত বড় টেলিভিশন আছে, আরেক বাড়িতে যাওয়ার কি প্রয়োজন? সে অনেক কথা আপা, কোনোদিন সময় পেলে খুলে বলবো নে। নিরুপমা একটা হাত তার মাথায় রেখে আদুরে গলায় জানতে চাইল, হ্যাঁ রে অরু, তুই সুখে আছিস তো? অরু মিষ্টি করে হাসল। মুখের হাসি মিলিয়ে যাওয়ার আগেই আমোদে স্বরে বলল, আছি। হামাদ আমায় একবারও মারেনি আপা। রাহাত ভাই তো তোমায় খুব মারত। নিরুপমার মুখটা হঠাৎই কেমন অন্যরকম হয়ে গেল। দীপ্তিমান মুখশ্রীটা আচমকাই অমাবস্যার ঘোর অমানিসায় গ্রাস হল। বুকের ভেতর সূক্ষ্ম যন্ত্রণায় নীরুর চোখ ঝাপসা হল। অরুণিমা কথাটা বলেই অন্যমনস্ক হয়ে গেল। নীরু জানে অরু ছলনা বোঝে না, মনস্তাত্ত্বিক জটিলতাও সে বোঝে না। বুঝলে তার আপাকে সে কোনোদিনও কষ্ট দিত না। তবে তার এই মন না বুঝতে পারা মাঝে মাঝে অন্য মানুষের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। নীরু তাড়াহুড়ো করে চোখ মুছে। সে কি পাগল? অরু একটা বাচ্চা মেয়ে। ওইটুকু মেয়ের সাথে কেউ অভিমান করতে পারে? অভি হলঘরে এলো আরও কিছু সময় পরে। বাড়ি ফিরেই সে আগে গোসল সেরেছে। তাকে দেখতেই অরুণিমা ছটফটে হয়ে বলল, হামাদ জানো, আপা আমাদের দাওয়াত দিতে এসেছে। অভি কপাল ভাঁজ করে বলল, কিসের দাওয়াত? বিয়ের পর নাকি কিসব দাওয়াত করতে হয়? নীরু চোখ রাঙালো ভীষণ করে। অরু সেই রাগান্বিত চোখ জোড়া দেখেই মুখে আঙুল চাপল।
মেঝে থেকে উঠে গিয়ে নিরুপমার পাশাপাশি সোফাতে বসল। তারপর মিনমিনে স্বরে বলল, সরি আপা, আর কথা বলবো না, তুমি বলো। নিরুপমা সামনে ফিরে একবার গলা খাকারি দিয়ে কণ্ঠ পরিষ্কার করে বলল, আসলে আপনার আর অরুর বিয়ের পর আপনারা একবারও আমাদের বাড়ি বেড়াতে আসেননি। তাই মা বলছিল এবার যেন কিছুদিনের জন্য এসে আপনি আর অরু আমাদের এখানে থেকে যান। নিরুপমা থামল। একবার চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে অভির দিকে তাকাল। অভি বোধ হয় কিছুটা বিরক্তই হল, তবে পুরোপুরি প্রকাশ করল না। ভদ্রতা দেখিয়ে চুপচাপ থম মেরে বসে থাকল। শেষে আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, অরুণিমা যাবে না হয়? সমস্যা নেই, তবে আমি যেতে পারবো না, আমার সময় হবে না। অরু নখ কামড়াতে কামড়াতে তার কথা শুনে। অদ্ভুত লোক, সময় হবে না মানে? সারাদিনই তো বেকার ঘরে বসে থাকে, নয়তো পাড়ার মোড়ে গিয়ে মারপিট করে। এর আবার সময়ের অভাব হলো কেমন করে? অরু দুই দিকে মাথা নেড়ে বলল, না না, তুমি যাবে। অভি মুখ থমথমে করে বলল, আমি যাব না অরুণিমা, তুমি যাও। তুমি না গেলে আমিও যাব না। আচ্ছা, যেও না। অরুণিমা আশা করেছিল সে 2-3 বার বললেই অভি যাওয়ার জন্য রাজি হয়ে যাবে, অথচ এতবার বলেও সে তার মতো পাল্টাতে পারল না। সে না যাওয়া নিয়ে বদ্ধপরিকর। আর কোনো উপায়ান্তর না দেখে অরুণিমা বসা থেকে উঠে অভির দিকে ছুটে গেল। গিয়েই তার বাম হাতটা চেপে ধরে তীব্র অনুনয় করে বলল, প্লিজ হামাদ, চলো না, অনেক মজা হবে। ধাত, ছাড়ো তো, তুমি বলো তুমি যাবে, হাত ছাড়ো, বলো না। অভি চোয়াল শক্ত করে তার দিকে তাকাল। বিরক্তির পারদ আকাশ ছুঁয়েছে তার। দুজানার দৃষ্টি মিলতেই অভি ধমক দিল, তুমি যাও না। আমায় কেন জোর করছো? এগুলো কেমন কথা? অরু কান্না কান্না মুখ করে বলল, পাড়ার লোকেরা আমার বর দেখবে না? কোনো প্রয়োজন নেই হামাদ। অভি কেবল আর চোখে তার দিকে তাকাল। অরু ন্যাকামো করে বলল, তুমি না ভালো? আমি ভালো নই হামাদ, প্লিজ। আর কোনোদিন কিচ্ছু চাইব না তোমার কাছে। অভির মুখটা বিরক্তিতে এতটুকু হয়ে এলো। সে চটে যাওয়া মেজাজে বলল, তুমি যাও না, আজব। আমায় জোর করছো কেন? তুমি থাকলে আমার ভালো লাগে হামাদ। অভি কেমন যেন চুপ হয়ে গেল সহসা। কিছুক্ষণ আগের মিছেমিছি জেদটাও বোধহয় উবে গেল। কেমন একটা অদ্ভুত নৈশব্দ, কিঞ্চিত ভালো লাগা তাকে থামিয়ে দিল। সে আর অরুণিমাকে ফেরাতে পারল না। প্রত্যাখ্যান করতে গিয়েও কেন যে করতে পারল না। যেতে পারবো না বলার পরিবর্তে অভি মাথা নামিয়ে চাপা স্বরে বলল, আচ্ছা, যেতে পারি, তবে শর্ত আছে। সেটা কি? প্রশ্ন করতে করতেই অরুর দুই চোখ নেচে উঠে। অভি গম্ভীর হয়ে বলল, একদিনের বেশি থাকতে পারবো না আমি। অরুণিমা গাল ভর্তি হাসল। বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি রাজি। শিকদার বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছাকাছি আসতে নিরুপমার আরও বেশ কিছুটা সময় লাগল। আজ ডিসেম্বরের 6 তারিখ। শীত বেড়েছে নগরীর। নীরুর গায়ে একটা কালো শাল, চুলে রোজকার মতো একটা বেনি। দুপুরের দিকে কুয়াশা কিছুটা কম ছিল, এখন আবার চারদিক ঘোলা করে কুয়াশা পড়ছে। শীতের দাপটে নিরুপমা রহমানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ক্রমশ। নিরুপমার জন্য আজকের দিনটা ভালো। হামাদ সাহেবকে সে রাজি করাতে সক্ষম হয়েছে, যদিও সে রাজি করাতে পারেনি। অরু রাজি করিয়েছে, কিন্তু মায়ের কাছে তো নীরু উদাস মুখে ফিরছে না। সে বাড়ি গিয়েই হাসি হাসি মুখ করে বলবে, কাজ হয়ে গেছে মা, তোমার মেয়ে আর তার বর দুজনই কাল বাড়ি আসছে। সমতট লেনের গলিতে পা রাখার আগেই নীরুর সাথে একজনের দেখা হল। বলা বাহুল্য লোকটা তার স্বল্প পরিচিত, কিন্তু ভীষণ আকাঙ্ক্ষিত। লোকটার নাম রাশেদ। যে ধূসর রঙের খামে হালকা বাদামি রঙের কিছু কাগজ নীরুর নিকট এনে দেয়। হালকা বাদামি রঙের কাগজই তো। জগতের লোক শুধু এইটুক জানুক, বাকিটা আর না জানুক, বাকিটা শুধুমাত্র নিরুপমাই জানুক।
এই শুকনো খড়খড়ে চিরকুটের জন্য যে নিরুপমা রহমানের বিশাল অপেক্ষা সেটা কেউ কখনো না বুঝুক। লোকে বলবে নীরু কাগজের পৃষ্ঠা পড়ছে, অথচ নীরু জানে সে গোটা গোটা কিছু অনুভূতি পড়ছে। অনুভূতি কি পড়া যায়? যায় তো। এই যে নীরু পড়তে পারছে। রাশেদ সাইকেলের প্যাডেল চেপে সামনে এগিয়ে এলো। নিরুপমা মাথার ঘোমটা আরও খানিকটা টেনে তুলে শটান হয়ে দাঁড়াল। রাশেদ কাছাকাছি আসতেই সাইকেল থামিয়ে বলল, চিঠি এসেছে আপনার। নীরু বড্ড স্বাভাবিক মুখে চিঠিখানা হাতে নেয়। ভাব এমন যে এসবে তার বিশেষ কোনো আগ্রহ নেই, অথচ ভেতরে ভেতরে তখন সে নিদারুণ উচ্ছ্বাসে অতিষ্ঠ। প্রকাণ্ড ঢেউ সবেগে তরঙ্গ তুলে তার বুকে এসে আছড়ে পড়ছিল। নিরুপমা এক প্রকার নিঃশ্বাস বন্ধ করে চিঠিটা হাতে নেয়। রাশেদের হাতে আরও কয়েকটা চিঠি ছিল। সে নিরুপমার থেকে বিদায় নিয়ে সেই চিঠিগুলোর কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটে গেল। পেছনে পড়ে রইল নিরুপমা আর তার সিন্ধু সম অনুভূতি। কয়েকটা প্রজাপতি কি চোখের সামনে দিয়ে ডানা ঝাপটে চলে গেল? সুরেলা সুমিষ্ট কণ্ঠে কোকিল গান গাইল নাকি? সমুদ্রের বড় বড় ঢেউয়ের রাশি তীরে এসে আছড়ে পড়ছিল? সেই অপার্থিব সৌন্দর্যেই কি বারবার নিরুপমার চিত্ত ব্যাকুল হচ্ছে? কই না তো, কিছুই তো তেমন হচ্ছে না। প্রজাপতি উড়ছে না, পাখি গান গাইছে না, সমুদ্রের ঢেউ গর্জন তুলে তীরে এসে আছড়ে পড়ছে না। তবে এত ব্যাকুলতা কিসের? হাতে এইটা কি? একটা চিঠিই তো, এর বেশি তো কিছু না। নীরু দুই দিকে মাথা নাড়ে। না না, কেবলই চিঠি না, এটা সিদ্দিক রহমানের বড় কন্যার আবেগ। সদূর রাঙামাটি থেকে কাগজে মুড়ানো স্নিগ্ধ অনুভূতি, যেটা কেবল অনুভব করা যায় অথচ হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা যায় না। নীলা, কুয়াশাচ্ছন্ন শিশিরে ঢাকা এক রজনীতে আপনাকে রাঙামাটির ক্যাম্প হতে শুভেচ্ছা পাঠালাম। আজ এখানকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার অবস্থা কেমন? শীত কি খুব বেশি নাকি গায়ে শোয়া যায়? তুতুনকে সোয়েটার হুডি পরাবেন কিন্তু। বাচ্চাদের এই সময় অল্পতেই নিউমোনিয়া বেঁধে যায়। আর একবার যদি এই বয়সে অ্যাজমা কিংবা নিউমোনিয়ার সমস্যা দেখা দেয় তবে কিন্তু বহু বছর ভোগাবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই বয়সটা অত্যন্ত নাজুক। ছেলের খেয়াল রাখবেন। ছেলে যদি অসুখে পড়ে মা তবে কেমন করে পড়াশোনা করবে? চিঠিতে যেই অল্প বিস্তর আত্মপ্রত্যয়ী নিরুপমার ছাপ পেয়েছি তাতে আমি আনন্দিত, একটু বোধহয় গর্বিত। আমার ভালো লেগেছে। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার উদ্যম দেখতে পেয়ে আমি সত্যি সত্যি খুশি হয়েছি। সবসময় এমন পজিটিভ থাকার চেষ্টা করবেন নিরুপমা। দেখবেন প্রতিকূলতা সব আপনা আপনি কমে এসেছে। নীলা, আপনি আমার কাছে সময়ের ব্যাপারে জানতে চেয়েছেন। এই ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনে নিহাদ আরও একটু বড় হোক। আরও 6-7 মাস অপেক্ষা করুন। পরিস্থিতি বুঝে তারপর পুনরায় ভর্তি হন। আর যে কোনো সাহায্যের জন্য আমি তো আছিই। এবার ছুটিতে আপনার শহরে এলে একবার দেখা করার ইচ্ছে আছে আপনার সাথে। আপনি কি সেই ইচ্ছা পূরণ করবেন? নাকি পর পুরুষ বলে সসম্মানে এগিয়ে যাবেন? কি নীলা, যদি আমি আপনার সম্মুখে এসে দাঁড়াই তবে কি আপনি মুখ ফিরিয়ে নিবেন আপনার মেজরের কাছ থেকে? যাই হোক, আপনি সেনা সদস্যের জীবন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আপনার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার তাচ্ছিল্য করে হাসতে ইচ্ছে হচ্ছে নীলা। আমি বোধহয় ইতোমধ্যেই হেসে ফেলেছি। এই কথা আপনি জানতে চাইবেন না, কারণ জানার পর ব্যাপারগুলো আপনারা সিভিলিয়ানরা হজম করতে পারবেন না। আজকের ঘটনাই বলি। আমার 7 জন ক্যাডেটের একজন তন্ময়। তার বাবা গত পরশু স্ট্রোক করে আইসিইউতে ভর্তি। এই খবরটা যখন মুঠোফোনের মাধ্যমে ছেলেটার কাছে আসলো তার মনস্তাত্ত্বিক অবস্থা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো আপনি ভাবতে পারছেন? তন্ময় তবুও প্যারেড করছে, ফায়ারিং করছে, পুশ আপ দিচ্ছে। হ্যাঁ, এটাই মিলিটারি জীবন নিরুপমা। সাথে আরও একটি বিষয় যোগ করি। তন্ময়ের বাবা আজ রাতে পরলোকগমন করেছেন। এই খবরটি আমি কাল পরশু তাকে জানাব। অতি দুঃখের বিষয়, এমন একটা সংবাদ জানার পরেও তন্ময়কে ভেজা চোখে প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। আমি চাইলে তাকে অন্তত 2 দিনের ছুটি দিতে পারি। সেটুকু ক্ষমতা আমার আছে। আমি তার দলনেতা।
কিন্তু আমি ইচ্ছে করেই তাকে সেই সুযোগ দিচ্ছি না। আমি চাই তন্ময় এই ভয়াবহ মানসিক যন্ত্রণা সহ্য করুক, আর সবকিছুর পরিশেষে একটা জীবন্ত পাথর হয়ে উঠুক। হা হা হা। হাস্যকর বিষয়, তাই না? তবে এটাই বাস্তবতা নিরুপমা। ডিফেন্সের প্রথম কয়েক বছর শুধুমাত্র ভালো সেনা সদস্য কিংবা ভালো সৈনিক হওয়ার প্রশিক্ষণ দেয় না। ডিফেন্সের শুরুর 3 বছর আপনাকে একজন অনুভূতিশূন্য মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ করে দেয়। আপনি যতই কোমল হৃদয়ের এবং প্রখর অনুভূতির ধারক হন না কেন, ডিফেন্স আপনার সমস্ত অনুভূতি পিষে দিবে। এমনটাই হয়ে আসছে, সামনেও হবে। আমাদের স্যাররা আমাদের সেভাবেই গড়ে তুলেছেন। আমরাও আমাদের অনুজদের সেভাবেই গাইড করি। আর শুনতে চাইবেন না এসব। আপনি নিতে পারবেন না, কোনো সিভিলিয়ানই নিতে পারবে না। যাই হোক, সেসব ছাড়ুন। আপনি বলুন, আপনি কেমন আছেন? আপনার মা কেমন আছে? আপনার ছোট বোন অরুণিমা কেমন আছে? তার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাই না? বর কি করে? আপনার পরিবার নিয়ে মন ভরে লিখতে পারেন, কোনো বাধা ধরা নেই। রাত জেগে জেগে আপনার চিঠি পড়তে বেশ লাগে। আজ আপাতত কলম থামাচ্ছি। কিছু কিছু বিষয় নিয়ে আমি সামান্য বিচলিত। একান্ত ব্যক্তিগত বিষয়, জানতে চাইলেও বলা সম্ভব না। আপনি ভালো থাকুন। সবশেষে এটাই আমার একমাত্র প্রত্যাশা। নীলা জীবনটা যখন নতুনভাবে শুরু করবেন বলে মনস্থির করেই নিয়েছেন, তাহলে একটা সুন্দর কাজ করা যায় না? আপনি আজই মার্কেট থেকে গাঢ় নীল রঙের একটি শাড়ি কিনে আনুন। তারপর কাল সারা দিন আপনি সেই শাড়ি পরে রাখবেন। এরপর যতবার আপনি আয়নায় নিজেকে দেখবেন, আপনি ভাববেন আপনি একটা নতুন নিরুপমা। তখন একটা অদ্ভুত প্রশান্তিতে আপনি বারবার সিক্ত হবেন। আমার উপর ভরসা করে একবার না হয় এমনটা করে দেখুন, দেখবেন ভালো লাগবে। আজ অনেক এলোমেলো লিখেছি, আপাতত রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার খেয়াল রাখবেন। ইতি। আপনার মুস্তাফা। 25শে নভেম্বর 2002। আর্মি ক্যাম্প, রাঙামাটি। নিরুপমা চিঠিটা পড়ল রাস্তার একধারে দাঁড়িয়ে। বাড়ি গিয়ে পড়ার মতো ধৈর্য তার নেই। সে চিঠিটা কবার পড়ল সে জানে না। তবে শেষ সম্বোধনটা পড়েছে সবারেরও উপরে, আপনার মুস্তাফা। নিরুপমাকে ভয়াবহ রকমের লজ্জায় ফেলে দেওয়ার জন্য কি এই দুটো শব্দই যথেষ্ট ছিল না? কি লজ্জার বিষয়, নীরুর কান লাল হচ্ছে। লজ্জায় পড়ে 2 কান থেকে ধোঁয়া বের হচ্ছে। খুশির আবিরে মুখ হয়েছে রক্তজবার মতো টকটকে লাল। নিরুপমার মুস্তাফা? লোকটা কি এমনটাই বলল? এত বড় মাপের ব্যক্তি নিজেকে নীরুর বলে দাবি করল? নীরুর মুস্তাফা তাকে চিঠি লিখেছে। কি অদ্ভুত, এত আনন্দ কেন হচ্ছে? নিরুপমা মন চাইছে ছাদের উপর শীতলপাটি বিছিয়ে খুব আয়োজন করে কাঁদতে। আয়োজন করে কান্না করা মানে সেজে গুজে ঢং করে কাঁদা। নীরুরও ঠিক সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে। জীবন এত চমৎকার কেন? এর চেয়ে আরও একটু কম চমৎকার হলেও নিরুপমার কোনো অভিযোগ ছিল না। এখন এত বেশি চমৎকার হয়ে নীরুর ভোগান্তি বাড়িয়েছে। নীরু এখন রাত দিন কেবল স্বপ্ন দেখে। সেই স্বপ্নের কথা ভাবলেই তার আরও বেশি লজ্জা লাগে। আকাশ কাঁপল। 1-2 বার গর্জন তুলে ঝিরঝির বর্ষণ শুরু হল। ব্যস্ত নগরীর মানুষ সেই বর্ষণে ভীষণ বিরক্ত হল। ডিসেম্বর মাসে বৃষ্টি হয় নাকি? এই কেমন কথা? বিরক্তিতে কপাল কুঁচকে তারা ঠাঁই নেয় দোকানের উপর থাকা টিনশেডের ছাউনিতে। বৃষ্টির ফোঁটা গায়ে মাখলে কাপড় নোংরা হবে। অবেলার বৃষ্টি বড্ড বিরক্তিকর জিনিস। অথচ একটি মেয়ে হুটহাট বৃষ্টির আগমনে বিরক্ত হল না। বৃষ্টি থেকে বাঁচতে কোথাও গিয়ে আশ্রয়ও নিল না। 2 হাত ছড়িয়ে এসে মহা আনন্দে বৃষ্টির জল গায়ে মাখল। তার আগে হাতে থাকা চিঠিটা আঁচলের ভাঁজে রেখে গিট দিল। হয়তো ভিজে যাবে। থাক ভিজুক। নীরু বাড়ি গিয়ে শুকিয়ে নিবে। আপাতত বৃষ্টি বিলাস জরুরি। নিরুপমা 2 হাত ছড়িয়ে আকাশ দেখে। নভেম্বরের বৃষ্টিকে যেন কি বলে? ও হ্যাঁ, নভেম্বর রেইন, প্রেমের বৃষ্টি। কিন্তু এটা তো নভেম্বর না, ডিসেম্বর। আহা, ডিসেম্বর তো না। চিঠিটা যখন লিখা হয়েছে তখন ছিল 25শে নভেম্বর।
তার মানে এই চিঠির সাথে নভেম্বর রেইনটাও একটু সময় পিছিয়ে এসেছে। রাস্তায় পথচারী সব ব্যস্ত কদমে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে অবাক হয়ে তেইশের সেই স্নিগ্ধ সুন্দর রমণীকে দেখল। সে বৃষ্টিতে ভিজছিল। তার মুখে হাসির রেখা ছিল। কিন্তু এরই মাঝে কি হলো কে জানে, সে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। একদম হু হু করে কেঁদে উঠা যাকে বলে। বৃষ্টির পানির সাথে সেই কান্নাটুকুও ধুয়ে গেল। কিছু সুপ্ত ব্যথা, কিছু অপ্রাপ্তি, কিছু তীক্ষ্ণ যন্ত্রণা নিরুপমাকে মুক্তি দিয়ে দূর আকাশে উড়ে গেল। নিরুপমা রহমান থুক্কু মেজর মুস্তাফার নীলা সেদিন খুব করে আকাশ দেখল। আজ তার এত আনন্দের দিন। ফেরার পথে সে পথের ধারে একটা বেড়াল দেখতে পেল। ছোট্ট বাচ্চা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। নিরুপমা ছুটে গিয়ে তাকে কোলে তুলে বুকে জড়িয়ে নিল। ছোট্ট সেই বিড়াল ছানাটা পিট পিট করে তার দিকে তাকাল। নিরুপমা খিলখিল করে বলল, এই ম্যাও, তুই আমাকে চিনিস? আমি নীলা। ভুলেও তুই আমায় নিরুপমা বলবি না। সে একটু সামনে যায়। যেতে যেতেই আবার বলে, আর আমার নাম নীলা কে দিয়েছে জানিস? মেজর মুস্তাফা। আরও 4-5টা কদম সামনে ফেলে আচমকাই নিরুপমা কেমন লজ্জায় মিয়ে গেল। একেবারে মিহি স্বরে বলল, মেজর কি বলেছে জানিস? বলেছে সে নাকি আমার। ভাবতে পারিস তুই? নীরুর একটা মেজর আছে। আজ গুলি ছোড়ার কথা ছিল 20 রাউন্ড। প্রশিক্ষণের দিন বাড়ছে, সেই সাথে অনুশীলনের ধরনেও পরিবর্তন আসছে। আগের তুলনায় কসরত এখন একটু বেশিই করতে হয়। সিদ্ধান্ত নেওয়া হলো সকালে ফায়ারিং করবে জিতু, অয়ন, মাহিমার, সাদাফ। আর বিকেলে করবে তন্ময়, রাফিদার, ইয়াকুব। সেই সিদ্ধান্ত মোতাবেক সকালে জিতুদের অনুশীলন হয়ে গেল। যদিও তাদের শিক্ষক মুস্তফার সেই অনুশীলন মনোপুত হয়নি, তবুও তিনি আজ তাদের খুব বেশি বকাঝকা করেননি। সবার ফায়ারিং শেষ হতে তিনি কিছুটা গম্ভীর মুখে বললেন, তোমাদের টার্গেট এখনো পারফেক্ট হয় না। যাই হোক, গো ব্যাক টু ইউর টেন্স। একটু পরে আবার ডাকব তোমাদের। ক্লান্ত সৈনিকরা মাথা ঝুঁকিয়ে তাঁবুর দিকে ফিরে গেল। শরীরটা ভেঙে পড়ছে ক্লান্তিতে। মাথায় বোধহয় যন্ত্রণা হচ্ছিল সামান্য। এটা সম্ভবত এমন এক মুহূর্ত যেখানে তারা আশ্চর্য হয়ে আবিষ্কার করে তাদের ক্যারিয়ার চয়েজ কত জঘন্য, তাদের স্বপ্ন কত বিচিত্র। যেখানে তারা স্বপ্ন হিসেবে বেছে নিয়েছে নিরন্তর পরিশ্রম আর একটি অনিশ্চিত জীবন। অয়ন যেতে যেতে তন্ময়ের তাঁবুর ভেতর উকি দিল। সে তখন জায়নামাজে বসা, দুহাত তুলে মোনাজাত করছিল। অয়ন দেখল মোনাজাতের মাঝেই ছেলেটা ডুকরে কেঁদে উঠছে। সে ভেতরে যাবে যাবে করেও আর গেল না। অয়ন, কি হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? তড়িৎ গতিতে পেছনে ফিরল অয়ন। দেখল মেজর এহতেশাম 2 হাত আড়াআড়ি করে পেছনে রেখে শটান দাঁড়িয়ে আছেন। অয়ন দ্রুত 2 দিকে মাথা নাড়ল। চটপট জবাব দিল, না স্যার, কিছু না, এমনিই। সে আর সময় নষ্ট না করে ব্যস্ত কদমে নিজের তাঁবুর দিকে এগিয়ে গেল। এহতেশাম চুপচাপ হেঁটে তন্ময়ের তাঁবুর সামনে দাঁড়াল। কাল তাকে তার বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে। এরপর থেকে তন্ময় কিছুটা অদ্ভুত, কিছুটা এলোমেলো আচরণ করছে। এহতেশাম তার ব্যাকুলতা, অস্থিরতার সবটাই বুঝল। তার মনে হলো তন্ময়ের সময় প্রয়োজন। সে কাল একবারও তার কাছে যায়নি। আজ কেন যে যেতে ইচ্ছে তো। এহতেশাম ধীর পায়ে তাঁবুর ভেতর প্রবেশ করল। তন্ময় তাকে দেখতেই জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়াল। এহতেশাম হাত নাড়ল, ইশারায় বোঝালো, যেখানে আছো সেখানেই বসে থাকো। তাঁবুর ভেতর একটা রংচটা কাঠের চেয়ার ছিল। এহতেশাম গিয়ে চেয়ারে বসল। একগাল প্রশস্ত হেসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ইউ আর আ ফ্যান্টাস্টিক সান তন্ময়। তোমার বাবা অবশ্যই তোমাকে নিয়ে গর্ববোধ করবে। তন্ময়ের মুখটা আগের চেয়েও মলিন হয়ে এলো। এহতেশাম দেখল সে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্নাটুকু গিলে নিল। তার দৃষ্টি মাটির দিকে। তার ভেজা চোখ সে স্যারের সামনে দেখাতে চায় না। এহতেশাম চেয়ার ছেড়ে উঠে তার দিকে এগিয়ে এলো। তার কাঁধে একটা হাত রেখে বলল, স্রষ্টার উপর ভরসা রাখো তন্ময়। ডেথ ইজ দ্য আল্টিমেট ট্রুথ। ছোট্ট ছেলেটা এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে দিল। তাও আবার বাচ্চাদের মতো। এহতেশাম চুপচাপ দাঁড়িয়ে তার ক্রন্দনরত মুখখানা দেখে।
গাম্ভীর্য বজায় রেখে বলে, বি স্ট্রং তন্ময়। তোমার প্রফেশনটাই এমন। কি করবে বলো? তন্ময় শান্ত হল। বেশ কিছুক্ষণ পর সে চোখ তুলে এহতেশামের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। এহতেশামের সাথে চোখাচোখি হতেই সে বাচ্চাদের মতো করে বলল, থ্যাংক ইউ স্যার। আমি হয়তো কোনোদিন আপনাকে বোঝাতে পারবো না আপনার এই রোজ রোজ আমার কাছে আসা আমার জন্য কতখানি রিলিফের বিষয়। এহতেশাম একটু অপ্রস্তুত হল। একটু নড়ে উঠে ডানে বায়ে দেখে সে বড় বড় কদমে তাঁবু থেকে বেরিয়ে গেল। সে নিজেও তার আচরণে অবাক। আজকাল সে ছেলেগুলোকে খুব বেশি বকাঝকা করতে পারছে না। এরা ভুল করলেও নরম গলায় শুধরে দিচ্ছে। অথচ সে একদমই এমন লোক না। ব্যাটালিয়নের সদস্যদের কাছে এহতেশাম স্যার বরাবরই কাঠখোট্টা স্বভাবের লোক বলেই পরিচিতি পেয়েছে। অথচ এইবারের রেইডার্স টিমকে সে আশ মিটিয়ে বকাঝকা করতে পারছে না। অদ্ভুত তো তার হলোটা কি? আশিকের ধারণা সে এই আর্মি ক্যাম্পের সবচেয়ে অভাগা আর্মি। এই ধারণার পেছনে যথেষ্ট কারণ আছে। সে পদমর্যাদায় ক্যাপ্টেন। টুকটাক ফোন করার অনুমতি তার আছে। ক্যাম্প থেকে বের হওয়ার অনুমতিও আছে। সেদিকে থেকে অফিসার ক্যাডেটদের তুলনায় সে ভালো আছে। কিন্তু দুঃখের বিষয় কেয়ার সাথে সে কোনোভাবেই ঠিকঠাক যোগাযোগ করতে পারছে না। কেয়ার ব্যাপারে তার তেমন কিছু জানা হয়নি। তাদের প্রেমও চলছে চিঠিতে চিঠিতে। কেয়া শেষ চিঠিতে জানালো তার নাকি সমুদ্র ভালো লাগে। আশিক জবাব দিয়েছে পাহাড়ের মতো সৌন্দর্য অন্য কিছুতে নেই। পাহাড়ের বুকে মিশে গিয়েই একমাত্র প্রকৃতির আসল রূপ জানা যায়। কেয়া তার চিঠিগুলো কিভাবে পড়ে সে জানে না। কেয়া মেয়েটা আসলে কেমন? হাসি খুশি? নাকি গম্ভীর? নাকি চাপা স্বভাবের? সেটাও আশিক জানে না। বিয়ে হলো। 1-2 দিন সংসার হলো। তারপরই আশিক সব ছেড়ে ছুড়ে রাঙামাটি চলে এলো। কেয়াকে তার অনেক বেশি জানার বাকি। এইবার ছুটিতে গিয়ে সে কেয়ার সাথে মন ভরে কথা বলবে। কেয়ার কণ্ঠটাও তার স্পষ্ট মনে নেই। কি লজ্জার কথা! এহতেশাম ক্যাম্পের সামনে ফেলে রাখা স্টিলের বেঞ্চ তিনটির একটিতে গিয়ে বসল। আশিক তাকে দেখেই এগিয়ে এসে বলল, স্যার, চা খাবেন? না, ইচ্ছে নেই। এহতেশাম মাটির দিকে ঝুঁকল। ভারী স্বরে বলল, তন্ময় আজ 11 রাউন্ড গুলি ছুড়েই হাত পা ছেড়ে দিয়েছে। জি স্যার, দেখেছি। এহতেশাম ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবং আমি তাকে আবার শুরু থেকে শুরু করতে বলিনি। আই পার্ডনড হিম। হাসল আশিক। বলল, জি স্যার। এহতেশাম বিরক্ত হয়ে বলল, তুমি খেয়াল করেছ? আজকাল আমি খুব ভালো মানুষ হয়ে যাচ্ছি। দিস ইজ নট মি। এটা আমি হতেই পারি না। আমার আগের টিম জানে আমি কি জিনিস। আশিক হালকা হেসে বলল, এই ব্যাপারটাও খারাপ না স্যার। ভালো খারাপের হিসেব করছি না। পরিবর্তনের পরিমাণ আঁচ করার চেষ্টা করছি। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে আশিক বলল, আমার মনে হয় নিয়মিত পত্র লিখতে লিখতে আপনার দিল একটু নরম হয়েছে স্যার। বলতে বলতেই সে জিভ কাটল। বেশি হয়ে গেল না? স্যারের সাথে এমন কথা কেউ বলে? সে অপ্রস্তুত হয়ে পাশে তাকায়। অথচ এহতেশামকে খুব বেশি রাগী দেখালো না। সে একেবারে ঠান্ডা স্বরে বলল, হতে পারে। অসম্ভব না। সাথে আরও একটা কারণও আছে। আশিক কপাল কুঁচকে শুধায়, সেটা কি? এহতেশাম কিঞ্চিত হাসল। সহজ গলায় বলল, বয়স বাড়ছে তো আশিক। এখন এদেরকে আমার বাচ্চা বাচ্চা লাগে। তুমি ভাবতে পারছ? এদের সাথে আমার বয়সের ব্যবধান 14-15 প্রায়। আশিক তার থেকে একটু দূরত্ব বজায় রেখে বসল। ভেতরটা খচখচ করা সত্ত্বেও একগাল হেসে বলল, স্যার, কদিন বাদে এই ছেলেরাও বিয়ে করবে। আমার মনে হয় এবার আপনার চিরকুমার সঙ্গ থেকে বেরিয়ে আসা উচিত। এহতেশাম ম্লান হাসে। বেঞ্চে ঠেস দিয়ে রাশভারী সুরে উত্তর দেয়, আর সম্ভব না আশিক। ওই সব বিয়ে শাদী নিয়ে আর ভাবি না। তাছাড়া এখনকার মেয়েদের যা অবস্থা তাদের উপর আমার আগ্রহ নেই। আশিকের ইচ্ছে হলো লজ্জা শরম ভুলে বলে দিতে, আপনার পত্র মিতা আছে তো স্যার। তার ব্যাপারটাও ভেবে দেখুন। সে অবশ্য এত বেশি সাহস দেখায়নি। স্যার তার পত্র আদান প্রদানের বিষয়টি নিয়ে কথা বলতে পছন্দ করে না।
আশিক আর আগ বাড়িয়ে কিছু বলে না, শুধু বিড়বিড় করে জানতে চায় আপনার কি অভিমত, মেয়েদের কেমন হওয়া উচিত। আমি তবে ছুটির সময় বাড়িতে গেলে কেয়ার সাথে একবার মিলিয়ে নিতাম সেগুলো। এহতেশাম এবার শব্দ করেই হাসল, আশিকের দিকে তাকালো না, কেবল মাথা উঠিয়ে আকাশ দেখতে দেখতে দারাজ কণ্ঠে বলল, শোন আশিক, এক এক মানুষের এক এক রকম পছন্দ। অনেকে চঞ্চলতা পছন্দ করে, অনেকে স্নিগ্ধতা পছন্দ করে, অনেকে আবার নীরবতা পছন্দ করে। আমার ব্যাপারটা আলাদা। আমি চোখের শান্তিতে বিশ্বাস করি। যেই মানুষটাকে দেখে আমার চোখ শান্তি পায়, আমার কেবল তার উপরই মুগ্ধতা কাজ করে। আশিক সৌন্দর্যের উপর আমার এক জনমের ঘৃণা। কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে সমাজের তথাকথিত কিছু স্টেরিওটাইপ আমার একদমই পছন্দ না। আমি অবলা নিরীহ ফ্যাচ ফ্যাচ করে কান্না করা মেয়েদের পছন্দ করি না। অল্পবয়সী মেয়েদের তো আমি অন্য চোখে দেখতেই পারি না। এখন আমার যা বয়স, তাতে আমি শুধু একটি সাধারণ মেয়ের অসাধারণ অভিযাত্রা দেখার বাসনাই করতে পারি বড়জোর, যদিও তার সাথে কোনো কিছুর কল্পনা আমি করছি না। তবে বলতে পারো, এই সুদীর্ঘ পথচলায় কেবল একটি মেয়েই আমাকে চোখের শান্তি দিতে পেরেছে, তাও আবার বিনা কোনো কসরতে। কেবল কয়েকটি কাঠগোলাপ আর সাদামাটা রঙের একটা শাড়ি। ব্যাস, এহতেশামের মুখ থুবড়ে পড়ার জন্য এইটুকুই যথেষ্ট। আশিক কেমন বড় বড় চোখ করে তার দিকে তাকালো, বিস্ময় তার চোয়াল ঝুলে গেছে। স্যার যে এই কথা বলবে সে আশা করেনি এতগুলো বছর। এহতেশাম মুস্তাফা তো কখনো এমন করে কথা বলেনি। বলার সময় তার মুখ জুড়ে বিরাজমান স্নিগ্ধ হাসি আশিক বহু বছরেও দেখেনি। সে হতবাক হয়ে বলল, আপনার পত্রমিতার কথা বলছেন? এহতেশাম উত্তর দিল না, শুধু মাথাটা পেছনে এলিয়ে দিয়ে দুই চোখ বুজে গম্ভীর গলায় হুকুম দিল, যাও আশিক, কড়া লিকারের 2 কাপ চা নিয়ে আসো। সৃজনীর বাবা দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরেছেন। সেই উপলক্ষে তিনি সাথে করে অনেক চকোলেট এনেছেন। বিকেলের একটু পর হাফসা আর সৃজনী এলো শিকদার বাড়িতে সবার জন্য টুকটাক উপঢৌকন নিয়ে। অরুণিমা ছাদের রেলিংয়ে বসে পা দোলাচ্ছিল। অভি আপাতত বাড়ি নেই, সে বাইরে গিয়েছে। কাল তারা নীরু আপাদের কাছে যাবে। অভিকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। আজকের দিনটা ওরুর জন্য অন্যরকম। সে সারাটা দিন বাড়ি যাওয়ার আনন্দে বিভোর ছিল। কত মজা হবে, সামনের 2 দিন ওরু মা আর আপার সাথে থাকবে। যখন খুশি তুতুনকে কোলে নিবে, চুমু খাবে। ওরু সিদ্ধান্ত নিয়েছে সে আর এসব নিয়ে ভাববে না। ভাবলেই তার 2 চোখ ভরে কান্না আসে। মনে হয় এখনই সব ফেলে ছুটে যেতে। হৃদি ছাদের দরজায় দাঁড়িয়ে ডাক দিল, অরুণিমা, কি করো? কিছু না, আকাশ দেখি। নিচে চলো। সৃজনী আর মেঝো ফুফু এসেছে। অরু রেলিং থেকে নামল। সামনে এগোতে এগোতে বলল, সৃজনীর বাবা দেশে ফিরেছে? হ্যাঁ, সাথে অনেক অনেক জিনিস এনেছে। তুমি জলদি নিচে আসো। সবাই বসেছিল জাহানারা বেগমের ঘরে। হাফসা ব্যাগ থেকে এক একটা জিনিস বের করে খাটের উপর স্তূপ করে রাখছিলেন। জাহানারা অসন্তোষ প্রকাশ করে বললেন, সে কি হাফসা, সব তো তুই আমাদের জন্যই নিয়ে এলি। এত কিছু আনার কি দরকার ছিল? না মা, উনি এবার 2 লাগেজ ভর্তি জিনিস এনেছেন। এত কিছু আমি কি করব? তাছাড়া তোদের জন্য এত কিছু সেই মনে করে এনেছে। জাহানারা কেবল হাসলেন সামান্য। সৃজনী খাটের এক কোনায় চুপচাপ বসেছিল। জাহানারা ডাকলেন, সৃজু, বাবা কি আনলো রে তোর জন্য? সৃজনী খুশি খুশি মুখ করে জবাব দেয়, টাচ মোবাইল এনেছেন আনুমনি। বাপরে! সৃজনী লাজুক হেসে বলল, টাচ মোবাইলে ডিজিটাল ক্যামেরার মতো ছবিও তোলা যায়। তোমাদের সবার একটা ছবি তুলে দিব আমি। আচ্ছা বেশ, তুলিস তবে। অরুণিমা গোল গোল চোখে ঘরের দরজায় এসে দাঁড়াল। হাফসা তাকে দেখেই হাত বাড়িয়ে ডাকলেন। হৃদি বলল, আরে এসো এসো, আজকের মূল চরিত্র তো তুমিই। অরু চোখ পাকিয়ে বলল, কেন কেন? আমি কি করলাম আবার? হাফসা হাসি মুখে বললেন, তুমি কিছু করনি। এবার চুপচাপ এদিকে এসো। অরুণিমা এগিয়ে গেল। রিজওয়ানা ছিল ঘরের একপাশে। অরু তাকে পুরোপুরি এড়িয়ে গেল। তাকে ইদানিং অরুর বিন্দু পরিমাণ ভালো লাগে না।
সে যেমন অরুকে দেখলে মুখটা একদিকে ঘুরিয়ে নেয়, অরুও একইভাবে তাকে দেখামাত্র মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। হাফসা লাল রঙের মখমল কাপড়ে মুড়ানো বক্সটা খুলে একটা স্বর্ণের আংটি বের করে আনলেন। তারপর সেটা খুব সুন্দর করে অরুণিমার ডান হাতের অনামিকাতে পরিয়ে দিলেন। অরু মাথা নামিয়ে তার হাত দেখে, আংটিটা খুব সুন্দর। যে কিনেছে তার রুচি ভালো। স্বর্ণের আংটিতে এমন নজরকাড়া ডিজাইন অরু আগে দেখেনি। হাফসা বললেন, তোমার ফুফাজান বিদেশ থেকে এনেছেন তোমার জন্য। তোমার বিয়েতে তো আসতে পারেনি, তাই তার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। তোমার পছন্দ হয়েছে মনা? অরুণিমা খুব মন দিয়ে হাতের আংটিটা দেখল। তার মুখ জুড়ে প্রশস্ত হাসি। সে মাথা তুলে কৃতজ্ঞতার স্বরে বলল, এত সুন্দর আংটি আর আমার পছন্দ হবে না? খুব সুন্দর হয়েছে ফুফু। ফুফাজানকে আমার হয়ে ধন্যবাদ দিও। হাফসা অল্প করে হাসলেন। খাটের উপর থেকে আরেকটা বক্স হাতে নিয়ে বললেন, নাও, এটাও তোমার। টুকটাক কসমেটিক্স আছে, তোমার কাজে লাগবে। অরু খুশিতে গদে গদ হয়ে বলল, থ্যাঙ্কু, অনেক অনেক থ্যাঙ্কু। অভি বাড়ি ফিরেছে মাত্র। পকেটে হাত গুজে হেলে দুলে নিজের ঘরের দিকে যাচ্ছিল সে। হাফসা তাকে দেখামাত্রই ডাক দিলেন, অভি, আই অভি। সে থামল। মোটা স্বরে বলল, কি? এদিকে আয়। পারব না। অভি। খুবই বিরক্ত মেজাজে অভি ঘরে এলো। হাফসা বললেন, বাড়িঘর ভালো লাগে না তোর? আবারও বিরক্তিতে মুখ ছেয়ে গেল তার। এক কথা সারাক্ষণ শুনতে ভালো লাগে না। মাথা নেড়ে বলল, কি বলার তাড়াতাড়ি বলো। তোর ফুফাজান এসেছে। অভি শক্ত মুখে দাঁড়িয়ে থাকে। অবান্তর কথাবার্তা। ফুফাজান এসেছে, এটা নিশ্চয়ই তাকে ঘরে ডেকে জানানোর মতো কিছু না। সৃজনী বলল, বাবা তোমার জন্য ঘড়ি আর আতর এনেছে। অভি বিরক্ত হল। ওসব আমার লাগে না। হাফসা কপাল কুঁচকে বললেন, কেন? তুই কি জিনভূত? অদ্ভুত কথা বলিস। জাহানারা দেখলেন অভির মুখটা সময়ে সময়ে কেমন পাল্টে যাচ্ছে। সে বিরক্ত সাথে আবার কিছুটা রেগেও আছে। তিনি তাড়াহুড়ো করে বললেন, আহা দাদুভাই, তুমি রাখো জিনিসগুলো তোমার কাছে, লাগলে দিও, না হয় ফেলে রাখো। তবুও উপহার ফিরিয়ে দিতে নেই। অভি চুপচাপ তার জন্য নির্ধারিত বাক্সটি হাতে নেয়। সৃজনী বলল, চকোলেটও আছে তোমার জন্য। অভি খেকিয়ে উঠল সহসা। একটা রাম ধমক দিয়ে বলল, চর চিনিস? আমি এখন বসে বসে বাচ্চাদের খাবার খাবো? যত্ত সব, যা সর, ঘরে যাব আমি। সৃজনীর মুখটা এইটুকু হয়ে এলো। অভি হনহনিয়ে তার ঘরে চলে গেল। হাফসা তার বড় বড় পদক্ষেপের দিকে কয়েক মুহূর্ত দৃষ্টিপাত করলেন। তারপর একটা শ্বাস ছেড়ে বললেন, থাক, বাদ দাও। এই নাও অরুণিমা, তোমার চকোলেট। অরু প্রগাঢ় হাসল। দুই হাত ভরে সবকিছু নিয়ে বুকের সাথে চেপে ধরল। তার কণ্ঠে কৃতজ্ঞতা ছিল। সে বরাবরের মতোই মিষ্টি হেসে বলল, অনেক অনেক ধন্যবাদ ফুফুজান। এতগুলো জিনিস পেয়ে আমার মন ভালো হয়ে গেছে। হাফসা বললেন, যাও, সবকিছু গুছিয়ে রেখে এসো, নয়তো পড়ে যাবে। সে বিজ্ঞের মতো মাথা নাড়ে। চঞ্চল কদমে ছুটে যায় তার ঘরের দিকে। অভি তখন কেবলই গোসল সেরে বেরিয়েছে। মাথা ধরেছিল। গোসল করতেই শরীরটা একটু শান্তি পেল। অরু ঘরে ঢুকেই তাকে দেখে হাসল। অভির বিরক্তি আরও খানিকটা বাড়ল। মানুষ খুশিতে হাসে, আনন্দে হাসে, ভালো খবর শুনলে হাসে। কিন্তু অরুণিমা হুদাই হাসে। কোনো কারণ নাই। অথচ মুখের হাসি তার বন্ধ হয় না। অরু ঘরে এসেই বলল, চকোলেট নিলে না কেন? বিদেশি চকোলেট, খেতে ভীষণ মজা। আমি চকোলেট খাই না, ভালো লাগে না আমার। আচ্ছা। অরু আর কথা বাড়াল না। চুপচাপ হেঁটে গিয়ে সবগুলো চকোলেট তার ব্যাগের ভেতর রাখল। অভি সন্দিহান চোখে তার দিকে তাকায়। তার সাথে চোখাচোখি হতেই অরু হাসি মুখে সাফাই দিল, বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, সবাই একসাথে মিলে খাব। তুতুন যে কি খুশি তবে চকোলেটগুলো পেলে। আর আপার কথা কি আর বলবো, জীবনে নিজ থেকে এসবে হাত দিবে না। অনেকটা তোমার মতো।
বলবে এসব নাকি বাচ্চাদের খাবার। আরে বাবা, চকোলেট খাওয়ার আবার কোনো বয়স আছে নাকি? তোমার দিদানো চাইলে এখন চকোলেট খেতে পারে। এসবে কোনো বয়স টয়েস নেই। অভি মুখ কুঁচকে তার দিকে তাকায়, খানিকটা বিদ্রূপ করে বলে, বাহ, খুব ভালো যুক্তি। হয়েছে, তুমি আর কথা বলো না। তোমাকে এতবার সাধলো, তুমি চকলেটগুলো নাওনি কেন? তুমি নিলে তো আজ আমরা ভাগে 2টা চকোলেট বেশি পেতাম। অভি তার কথা শুনল। কথা শেষ করেই সে আলমারির দিকে এগিয়ে গেল। কাল সকালে তারা অরুদের বাড়ি যাবে। এখনো ব্যাগ গোছানো হয়নি। অরু আলমারি খুলে বলল, হামাদ, তুমি কি কি কাপড় নিবে বলো তো? আমি সেগুলো সহ বের করে রাখি। সকালে কিন্তু একদম দেরি করবে না বলে দিচ্ছি। অভি ধূপধাপ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। অরু অবাক হয়ে বলল, সে কি হলো তোমার? জাহানারা আর হাফসা মিলে পুরনো আলাপ করছিলেন। সৃজনী তার নতুন মুঠোফোনের চকচকে স্ক্রিনে চোখ হেঁটে বসেছিল। অভি ঘরে এসেই গমগমে স্বরে বলল, আমার ভাগের চকোলেটগুলো দে তো সৃজু। চমকে মাথা তুলল সৃজনী। ভরকে গিয়ে বলল, কি? অভি নিজেও ভরকাল। অপ্রস্তুত হয়ে এদিক সেদিকে দেখে বলল, একটু আগে যে চকোলেটগুলো দিয়েছিলি আমায়, সেগুলো দে। সৃজনী বোকা বোকা চোখে তার দিকে তাকায়। তারপর চোখ ভর্তি কৌতূহল নিয়ে মুঠোভর্তি চকোলেট তার সম্মুখে বাড়িয়ে দেয়। অভি ছো মেরে সেটা নিজের হাতে নেয়। তারপর যেমন করে তাড়াহুড়ায় ঘরে এসেছিল ঠিক তেমন করেই ঘর থেকে বেরিয়ে গেল। হাফসা বললেন, আশ্চর্য তো, এই ছেলের কখন কি হয় শুধু সেই জানে। অরুণিমা শাড়ি দুটো খুব যত্ন করে ব্যাগে রাখে। তারপর রাখে 2টো শাল। সেলোয়ার কামিজ সে 2টোর বেশি নিবে না। অভি ঘরে এসেই অরুর ব্যাগে চকোলেটগুলো রাখল। অরু মাথা তুলে বলল, সে কি, আমি পেয়েছি তো। আবার কেন দিচ্ছ? অভি থম মেরে দাঁড়িয়ে থাকল। শেষটায় কিছুটা ইতস্তত করে বলল, তুমি না বললে তোমাদের ভাগে কম পড়ে যাবে। নাও, আমারটাও দিলাম। এবার তুমি আর তোমার তুতুন মন ভরে চকোলেট খাও। অরুণিমার চোখ দুটো খুশির আনন্দে চিকচিক করে উঠল। সে হাতের কাছের সবকিছু ফেলে এক দৌড়ে অভির মুখোমুখি গিয়ে দাঁড়াল। তার আকস্মিক ছুটে আসায় অভি নিজেই থতমত খেল। তাকে আরও বেশি হতভম্ব করতেই বোধ হয় অরুণিমা সেদিন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অভি নির্বিকার বা খাড়া। অরুর শক্ত আলিঙ্গনেও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। হাত বাড়িয়ে অরুর পিঠ ছোঁয়ার কোনো বাসনা তার ভেতর কাজ করেনি। তবে হ্যাঁ, ভেতরে যে কোনো পরিবর্তন হয়নি এ কথা মিথ্যা। অভির অদ্ভুত লাগল। অরুর মাথাটা বক্ষপিঞ্জরের যেই জায়গায় ঠেকেছে সে জায়গায় সেকেন্ডের ব্যবধানে অনেক কিছু ঘটে গেল। অভি টের পেল অথচ পাত্তা দিল না। অরু আবেশে চোখ বুজে হাসি মুখে বলল, থ্যাঙ্কু হামাদ। তুমি কত ভালো, তুমি নিজেও জানো না। এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় মানুষ তুমি। তোমার মতো করে কেউ আমায় বোঝে না। একটা স্থির অবিচল পর্বত, শৈলের মতো অটুট পাথুরে হৃদয়, একটা এলোমেলো ছন্নছাড়া জীবন, অনুভূতির ডায়েরি যার বারবারই ফাঁকা। সেদিন এক লহমায় কি হলো জানা নেই, হামাদ শিকদার কিছু মুহূর্তের জন্য কেমন থমকে গিয়েছিল। সে ঘোষণা দিয়েছিল তার হৃদযন্ত্র অকেজো পাথর হয়ে গেছে। অথচ সেদিন সে স্পষ্ট শুনতে পেল ধুক ধুক শব্দ করে কিছু একটি প্রতিনিয়ত তার ভেতরে স্পন্দিত হয়ে চলেছে। হামাদ শিকদারের বড় কষ্ট হল। পুরোপুরি পাথর হতে না পারার কষ্ট তাকে কুড়ে কুড়ে খেল। চলবে।